হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আমি সঞ্জয় বৈদ্য। আজকের সেশন শুরু করার আগে আমাকে অবশ্যই তোমাকে জানাতে হবে যে লাস্ট ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, কারণ এটা অত্যন্ত জরুরি। লাস্ট ক্লাসে আমাদের আলোচনার টপিক ছিল রেজিস্ট্যান্স অ্যান্ড স্পেসিফিক রেজিস্ট্যান্স। মোদ্দা কথা, রেজিস্ট্যান্সকে আমরা নতুনভাবে চিনেছিলাম লাস্ট ক্লাসে, এবং তার সাথে সাথে স্পেসিফিক রেজিস্ট্যান্সকে আমরা রীতিমতো কাটা ছেঁড়া করেছিলাম। বিভিন্ন নতুন নতুন তথ্য, বিশ্বাস করো অনেক নতুন তথ্য উঠে এসেছিল, যেটা দিয়ে আমরা কোনো কন্ডাক্টর কিংবা কোনো মেটেরিয়ালের রোধ, রেজিস্ট্যান্স এবং তার রেজিস্টিভিটিকে খুব ভালো করে বুঝে নিয়েছিলাম। এই ক্লাসে ঢোকার আগে আমার সাজেশন থাকবে তোমার কাছে কি লাস্ট ক্লাসটা অর্থাৎ রেজিস্ট্যান্স অ্যান্ড স্পেসিফিক রেজিস্ট্যান্সের ক্লাসটা কভার আপ করে এসো, তাহলে তুমি আজকের ক্লাসটা খুব সহজভাবে বুঝতে পারবে। আজকে আমাদের টপিক এফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স এবং টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। ব্যাপারটা শুনতে যতটা জটিল লাগছে ততটাই সহজ। চলো এগোনো যাক। সো লাস্ট ক্লাসের অ্যাকর্ডিং টু লাস্ট ক্লাসে আমরা একটা রেজিস্ট্যান্সের ফান্ডামেন্টাল ফর্মুলা পেয়েছিলাম। রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু এম মাস অফ ইলেকট্রন into L length of the conductor অথবা material over N number of free electron per unit volume of the material, it may be, or of the conductor. E square, E কি ছিল? Charge of an electron, that is 1.6 into 10 to the power minus 19 coulomb. Tau, average relaxation time, মানে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন থার্মাল ভেলোসিটি, একটা কার্নেল থেকে আরেকটা কার্নেল, আরেকটা কার্নেল থেকে আরেকটা কার্নেল, টেম্পারেচার রাইজ করার ফলে টেম্পারেচার গেইন করে যে থার্মাল ভেলোসিটির জন্যে যে ইলেকট্রনগুলো পাগলের মতো ছোটে, সেই পাগলের মতো যে ছুটতে গেলে তার সময়টা কত লাগে, টাউ ইকুয়ালস টু অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, দ্যাট ওয়াজ ইকুয়ালস টু 10 to the power minus 14 সেকেন্ড ফ্রম ওয়ান কার্নেল টু আনাদার কার্নেল। দেন এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। ওকে, ভেরি গুড। চলো একটা কন্ডাক্টর নেওয়া যাক। সাপোজ দ্যাট ইট ইজ আ কপার কন্ডাক্টর। সো এটা যদি রেজিস্ট্যান্সের ফর্মুলা ছিল এবং পরিষ্কারভাবে বলেছিলাম কি ভাই রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন লেন্থ অফ দি কন্ডাক্টর, রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া অফ দি কন্ডাক্টর, সো ওয়াই রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল বাই এ, এবং ফাইনালি উই গট রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রো এল বাই এ, এবং এখান থেকে আমরা পাই এল এবং এ কে যদি ছেড়ে দিই তাহলে বাকিটুকু রো, অর্থাৎ স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ এনি মেটেরিয়াল, ইট ওয়াজ এম ওভার এন ইন্টু ই স্কোয়ার ইন্টু টাউ। ওকে, ইউনিটটা কি ছিল? ওহম মিটার। আমার বক্তব্য ছিল রেজিস্টিভিটি, অর্থাৎ স্পেসিফিক রেজিস্ট্যান্সকে যদি কেউ প্রভাবিত করতে পারে সে হলো টেম্পারেচার। তো মনে করা যাক কি এটা একটা কপার কন্ডাক্টর। ফার্স্ট অফ অল আমরা একটা কপার কন্ডাক্টরকে কনসিডার করেছি, তার মানে একটা কন্ডাক্টিং মেটেরিয়ালকে কনসিডার করেছি। তো এই কপার কন্ডাক্টরের এটাকে আমি যদি কপার মেটেরিয়ালটা 1 কিউবিক মিটার হয়, 1 কিউবিক মিটারই নেওয়া যাক, তাহলে 1 কিউবিক মিটার একটা কপার কন্ডাক্টর, দ্যাট ইজ 1 মিটার, এবং এর লেন্থটাও যথাক্রমে 1 মিটার, তার মানে পার ইউনিট ভলিউম। ওকে, সো এই কপার কন্ডাক্টরটার যা রেজিস্ট্যান্স ছিল, এই কপার পিসটার যা রেজিস্ট্যান্স ছিল সেটাই ছিল তার স্পেসিফিক রেজিস্ট্যান্স, এবং এটা কনস্ট্যান্ট বলা হয়েছিল। কিন্তু আমি বলেছিলাম যে ইন জেনারেলি কনস্ট্যান্ট যদি কিনা তাপমাত্রা অপরিবর্তিত থাকে, আর তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স ক্যান চেঞ্জ।
পরিষ্কার স্পেসিফিক রেজিস্ট্যান্স চেঞ্জ হতে পারে। কিভাবে দেখে নেওয়া যাক। আচ্ছা, 1 মিটার কিউব কপার পিস ফ্রি ইলেকট্রনের সংখ্যা কত? একটু আধটু মনে রাখতেই হয় আমাদেরকে। 1 মিটার কিউব কপার কন্ডাক্টরে ফ্রি ইলেকট্রনের সংখ্যা অন অ্যান্ড অ্যারাউন্ড 8.5 ইন্টু 10⁻28। এতগুলো ফ্রি ইলেকট্রন অলরেডি রুম টেম্পারেচারে এর মধ্যে রয়েছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ বেস্ট কন্ডাক্টর। অ্যাভেলেবেল যত কন্ডাক্টিং মেটেরিয়াল রয়েছে তার মধ্যে কপার অন্যতম সেরা। যদিও এর উপরে সিলভার আছে, কিন্তু আহামরি পার্থক্য কিন্তু নেই। আমার বক্তব্য হচ্ছে যে এর মধ্যে এতগুলো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অলরেডি রুম টেম্পারেচারে রয়েছে, তারপরেও আমি বলছি কি রুম টেম্পারেচার মানা যাক কি 26 ডিগ্রি সেন্টিগ্রেড। 26 ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচার রয়েছে, 26 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ভেরি গুড। এই পিসটার সারাউন্ডিংসে এখন আমি কি করব, টেম্পারেচারটা রাইজ করব। সাপোজ দ্যাট আমি 26 থেকে টেম্পারেচারটা রাইজ করে আমি 28 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম। মোদ্দা কথা 2 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করলাম অ্যারাউন্ড দ্য কপার মেটেরিয়াল, কপার ব্লক। হোয়াট উইল হ্যাপেন, কি ঘটতে চলেছে চাক্ষুষ লক্ষ্য করতে পারবে। দেখো পরিষ্কারভাবে বলি, এই যে ইলেকট্রনগুলো ফ্রি হয়েছে না, এগুলো ফ্রি হতো না যদি তাদেরকে রুম টেম্পারেচারে না আনা হতো। ভাই যে কোনো মেটেরিয়াল থেকে ইলেকট্রন ফ্রি হতে গেলে তার যে অ্যাটমিক স্ট্রাকচার, সেই অ্যাটমিক স্ট্রাকচারের লাস্ট অরবিটে যে ইলেকট্রনগুলো রয়েছে, লাস্ট অরবিটে থাকা মানেই তারা ফ্রি নয়, তারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছিল, অর্থাৎ তারা ফ্রি ছিল না। কিন্তু যেহেতু তুমি তাকে ঘরের তাপমাত্রায় নিয়ে এসেছো, তার মানে 25, 26 ডিগ্রি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এসে চলে এসেছে। এই যে তাপমাত্রাটা গেইন করেছে, তাপমাত্রা গেইন করেছে মানে কি, সে তো এনার্জি গেইন করেছে ভাই, থার্মাল এনার্জি গেইন করেছে। এই এনার্জিটুকুর ওর দরকার ছিল ফ্রি হবার জন্য, তাই এতগুলো ইলেকট্রন তারা ফ্রি হয়েছে। এবং এই এতগুলো ইলেকট্রন ফ্রি হয়েছে শুধুমাত্র টেম্পারেচার গেইন করার জন্য। কে বলতে পারে যদি টেম্পারেচারটা 26 ডিগ্রি 27 ডিগ্রি না হয়ে 30 ডিগ্রি কিংবা 35 ডিগ্রি অথবা 40 ডিগ্রি হতো, হয়তোবা এইখানে 10⁻28 পরিবর্তে 10⁻30 অথবা 10⁻32 হতে পারত। তার মানে আরও বেশি ইলেকট্রন ফ্রি হতে পারত যদি টেম্পারেচারটা আরও রাইজ করতো। যথারীতি ঘরের তাপমাত্রায় যতটা হবার কথা ততটা হয়েছে। তুমি কি করলে, আর্টিফিশিয়ালি এর সারাউন্ডিংসে তাপমাত্রা বাড়ালে, কিংবা গ্রীষ্মকালে যখন কোন আমাদের অ্যাটমসফেরিক টেম্পারেচারই থাকে হচ্ছে প্রায় 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, কখনো কখনো তারও বেশি, তো তখন সেই তাপমাত্রায় যদি এই কপার ব্লকটা এসে পড়ে, তাহলে এটা তো নিশ্চিতভাবে বলা যায় তখন আর ফ্রি ইলেকট্রনের সংখ্যা এতগুলো থাকবে না, বরং এর থেকে অনেক বেশি হয়ে যাবে। যারা এই মুহূর্তে রুম টেম্পারেচারে ফ্রি হতে পারেনি তারাও ফ্রি হয়ে যাবে। তাহলে তুমি যখন আর্টিফিশিয়ালি এই মুহূর্তে 26 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড করছো, এটা মানতে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা হবে না কি এর মধ্যে কিছু আরও ইলেকট্রন ফ্রি হয়ে যাবে। কিন্তু কতটা, যেখানে অলরেডি ইলেকট্রনের সংখ্যা এত, যদি সংখ্যাটাকে তুমি আমাকে বলো যে এক্সপ্রেস করুন, তাহলে আমি বিলিয়ন্স তো বলবোই, অন্তত কয়েকবার বিলিয়ন্স বলবো। বিলিয়ন্স 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 নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অলরেডি এই মেটেরিয়ালটার মধ্যে রয়েছে ফ্রি। তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুমি বাড়ালে কয়েক হাজার, সাপোজ দ্যাট কয়েক হাজার, 10,000 সাপোজ দ্যাট এর মধ্যে ইলেকট্রন আরও ফ্রি হলো, সাপোজ দ্যাট আরও ফ্রি হলো। তোমাকে যদি বলা হয় যে তাহলে এক্স্যাক্টলি কতটা বাড়লো, পার্সেন্টাইলে কতটা বাড়লো, কোনো হিসেব পাবে না, এতটাই মাইনর যে তুমি
বেড়েছে এই জিনিসটা রিয়ালাইজেশনই করতে পারবে না। ব্যাপারটা কেমন হবে জানো তো, এক সমুদ্র জলের মধ্যে এক বালতি জল ঢেলে দিয়ে যদি দাবি করো যে জলের লেভেল বেড়ে গেছে, সেটা কতটা বোকামো হবে। ঠিক এরকমই কাণ্ড একটি ঘটবে যে যেখানে অলরেডি এতগুলো ইলেকট্রন ফ্রি রয়েছে, সামান্য তাপমাত্রা বাড়লে তার যে পরিমাণ ফ্রি ইলেকট্রনের বৃদ্ধি হবে সেটা কমপ্লিটলি নেগলিজেবল, ডমিনেটিং কোনো ফ্যাক্টর হবে না, এর কন্ডাক্টিভিটি বাড়াতে পারবে না, এবং যদি বাড়িয়ে থাকে খুব মাইনর, এত মাইনুট বাড়াবে যেটা কারোরই রিয়ালাইজেশনে আসবে না। সুতরাং যদি মনে করা হয় তাপমাত্রা বাড়ালাম বলে কোনো কন্ডাক্টর মেটেরিয়ালের লাইক কপার তার ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, আর ফ্রি ইলেকট্রনের সংখ্যা যদি বেড়ে যায় অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা ফ্রি ইলেকট্রনের সংখ্যা পার ইউনিট ভলিউমে যদি বেড়ে যায় তার রেজিস্ট্যান্স যাবে কমে। দেখো তার রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি যাই বলো না কেন সেটা কমে যাবে, ডেফিনেটলি কমে যাবে, মানছি, আমিও মেনে নিচ্ছি যে এটা কমে যাবে, কিন্তু কতটা আমি বললাম না ভাই, নেগলিজেবল। এটা একটা ঘটনা ঘটবে, তাপমাত্রা কি করলো, ফ্রি ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে দিল, কন্ডাক্টরের ক্ষেত্রে সেটা নেগলিজেবলই কিন্তু বাড়লো। আরেকটা কাণ্ড কি ঘটবে, আরেকটা কাণ্ড যেটা ঘটবে সেটা হচ্ছে এই টাউ, যেটা অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। সো অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইমটা কি ছিল একবার মনে করিয়ে দেওয়া যাক। একটা ইলেকট্রন তাপমাত্রা রুম টেম্পারেচার গেইন করার ফলে ইলেকট্রন একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকে না, তার একটা পাগলের মতো, উন্মাদের মতো ছোটাছুটি চলে বিটুইন ওয়ান কার্নেল টু আনাদার কার্নেল। সাপোজ দ্যাট এই ইলেকট্রন এখান থেকে সে ছুটে বেরিয়ে এখানে যাবে, তারপর অন্য কার্নেল আরেকটা কার্নেলে গিয়ে দুম করে কোলাইড করবে, আরেকটা কার্নেলে গিয়ে দুম করে কোলাইড করবে, আরেকটা কার্নেলে গিয়ে দুম করে কোলাইড করবে। আমি পূর্বের ক্লাসগুলোতে পরিষ্কারভাবে বলেছিলাম এই যে একটা কার্নেল থেকে আর একটা কার্নেলের যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ফ্রি পাথ। মানে এটাকে আমরা এভাবে বোঝার চেষ্টা করি যে একটা ইলেকট্রন যখন এই কার্নেলের উপরে থাকলো, ওর সঙ্গে যখন কোলাইড করলো, তখন তার জন্য সেটা খুব ভালো বিষয় নয়, বরং ইলেকট্রন যতক্ষণ এই রাস্তাটায় ট্রাভেল করছে ততক্ষণ ইলেকট্রনটা ফ্রি রয়েছে, সে নিজে থেকে ফ্রি, তার যে মোড সেটা রিল্যাক্সেশন মোড, তার মানে সে উড়ছে। আর এই ওড়ার অবস্থাটা কন্ডাক্টিভলি মানে ইলেকট্রিক সেন্সে খুব ভালো। কেন? সাপোজ মনে করো এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটা একটা বেসের উপর রাখা আছে, এই বেসের উপর এই অবজেক্টটা তোমাকে বলা হলো ঠেলে সরাতে ওদিকে। তো এখানে যদি তুমি এই অবজেক্টটাকে ওই দিকে ঠেলে সরাও তাহলে সাম নিউটন ফোর্স কিন্তু লাগবে, এখানে একটা ফোর্স তোমাকে অ্যাক্ট করতে হবে। বেশ, সাপোজ দ্যাট এটা তোমার 2 নিউটন ফোর্স লাগলো। এই সেম অবজেক্টটাকে যদি তুমি এখানে কোনো একটা সিস্টেমে হ্যাঙ্গিং করে দাও, বোঝো, এই অবজেক্টটাকে যদি কোনো একটা সিস্টেমে হ্যাঙ্গিং করে দাও, তারপর যদি এটাকে তুমি ওই দিকে তোমাকে সরাতে বলা হয়, অবশ্যই তোমাকে এখানে বলটা অনেক কম লাগবে, অনেকটাই কম লাগবে। সুতরাং কেন এখানে বলটা কম লাগছে, কারণ এই হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, খানিকটা রিয়ালাইজ করা যায় কি এই প্রায় ফ্লাইং অবস্থায় রয়েছে। তো ইলেকট্রনও যখন এই জায়গাটায় কোনো কার্নেল মানে হচ্ছে পজিটিভ অ্যাটম, তো এর কাছে যখন তাকে সেই ইলেকট্রনকে পুশ করা কিংবা পুল করা অতটা সহজ হয় না, কিন্তু সেই ইলেকট্রন যতক্ষণ এই ফ্রি পাথের মধ্যে থাকে ততক্ষণ ইলেকট্রনটা রিল্যাক্সেশন অবস্থায় থাকে, সে কোনো ফ্যামিলির ইলেকট্রন নয়, তাকে নিয়ে অনায়াসে তাকে পুশ করে ঠেলে নিয়ে যাওয়া যায়। তার মানে আমরা কি চাইব, আমরা চাইব কোনো পার্টিকুলার ইলেকট্রন এই একটা কার্নেল থেকে আর একটা কার্নেলে মধ্যে কতক্ষণ স্থায়ী হোক, আমরা চাইব বেশিক্ষণ স্থায়ী হোক, কারণ বেশিক্ষণ যদি স্থায়ী হয় না তাহলে আমরা ওকে অনেকটা দূর সরিয়ে নিয়ে যেতে পারবো। আর যদি সেট করে চলে আসে, খুব দ্রুত সেট করে চলে আসে, আমরা হয়তো অল্প এগিয়ে নিয়ে যেতে পারবো।
আরে ভাই, ইলেকট্রনকে যত এগিয়ে নিয়ে যেতে পারবো, যত বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, ততই দাবি করতে পারবো কারেন্ট বেশি ফ্লো করাতে পেরেছি, চার্জ বেশি দূর পর্যন্ত ফ্লো করাতে পেরেছি, বেশি অ্যামাউন্টের ফ্লো করাতে পেরেছি। কিন্তু সেই ইলেকট্রন যদি ফ্রি অবস্থায়, মানে ফ্রি অবস্থায় বলতে রিল্যাক্স মোডে যদি কম সময় থাকে, তাহলে অল্প দূর নিয়ে যেতে পারলাম একটা ট্রাভেলিংয়ে, তাকে অল্প দূর। আর এই সময় যদি অনেকটা সময় কাটায়, তাহলে তাকে ওই সময়টা আমি পেয়ে যাব, তাকে কোনো একটা ইলেকট্রিক পোটেনশিয়াল দিয়ে, মানে ভোল্টেজ দিয়ে, তাকে অনেকটা দূর পর্যন্ত কিন্তু তাকে নিয়ে যাওয়া যাবে। তার মানে আমরা চাইব যে ইলেকট্রন এখান থেকে এখানে আসতে সময়টা বেশি নিক, আর সময় যদি বেশি নেয় তাহলেই আমার ইলেকট্রিসিটি বেশি ফ্লো করাতে পারবো। কিন্তু তাপমাত্রা বৃদ্ধির ফলে এই সময়টা সে বেশি নেবে না কম নেবে, এটাই বড় প্রশ্ন। আমার একটা প্রশ্ন রয়েছে তার আগে। আমার প্রশ্ন হচ্ছে, ভাই ইলেকট্রন এমনি করে ছুটছে কেন? ইলেকট্রন এমনি করে ছুটছে কেন? বারংবার বলেছি যে ইলেকট্রন ছুটছে তার অন্যতম কারণ হচ্ছে টেম্পারেচার। তাপমাত্রা পেয়েছে বলেই সে দাঁড়িয়ে থাকতে পারছে না, স্পিনিং করছে, সে পাগলের মতো উন্মাদের মতো ছুটছে। এমনিতেই সে উন্মাদের মতো ছুটছে, এই টাইমটা অ্যাভারেজলি 10⁻⁻14 সেকেন্ড লাগছে, 14 সেকেন্ড লাগছে। এবারে যদি তাপমাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়, 26 থেকে 28 করে দিয়েছে রীতিমতো, তাপমাত্রা যদি আরও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এই সময়টা একটা কার্নেল থেকে আরেকটা কার্নেলে যেতে সময়টা সে আরও কম নেবে, কারণ তার গতিটা আরও বেড়ে যাবে। আর যেই গতি বেড়ে যাবে, মোদ্দা কথা সময়টা কমে যাচ্ছে, আর সময় কমে যাওয়াটা আমাদের জন্য ভালো বিষয় নয়। আমরা চাই ইলেকট্রন বেশিক্ষণ এই রিল্যাক্সেশন অবস্থায় থাকুক। তাহলে এই সময়টা যাচ্ছে ভাই কমে প্রত্যেক ইলেকট্রনের ক্ষেত্রে। যারা ওই রকমভাবে থার্মাল ভেলোসিটি নিয়ে মুভ করছিল না, থার্মাল ভেলোসিটি নিয়ে মুভ করছিল, প্রত্যেক ইলেকট্রনের ক্ষেত্রে এক্সট্রা টেম্পারেচার গেইন করে তাদের গতি যাচ্ছে বেড়ে। আর যে কোনো মুভিং সিস্টেমের যদি গতিবেগ বেড়ে যায়, তাহলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সময় তো কম লাগবে ভাই, আর ওই সময়টা আমরা চাইছিলাম বেশি হোক। তাহলে সময় যেই যাচ্ছে কমে, রেজিস্টিভিটি অথবা স্পেসিফিক রেজিস্ট্যান্স যাচ্ছে বেড়ে। তার সাথে সাথে আমি এখানেও যদি দেখাই, সময় যাচ্ছে কমে, অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, সময় নিচ্ছে কম, সুতরাং রেজিস্ট্যান্স যাচ্ছে বেড়ে। এটা ডমিনেটিং ফ্যাক্টর হবে কন্ডাক্টর মেটেরিয়ালের ক্ষেত্রে। যে কোনো কন্ডাক্টর মেটেরিয়ালের ক্ষেত্রে হতে পারে, আমি এখানে কপারকে এক্সাম্পল হিসাবে নিয়েছি, কিন্তু যারা যারা কন্ডাক্টর হিসাবে আইডেন্টিফাইড, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম, ইট মে বি সিলভার, আয়রন, স্টিল, নিকেল, নাইক্রোম, যারা যারা কন্ডাক্টর ফ্যামিলি বিলং করে, প্রত্যেকেরই অবস্থা এটা হবে কি, তাদের টেম্পারেচার রাইজের সাথে সাথে দুটো চেঞ্জেস আসবে। একটা হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বাড়বে, কিন্তু সেটা ওই যে বলে দিলাম এতটাই রয়েছে যে তাদের যেটুকু বাড়ছে সেটা কোনো ডমিনেটিং নয়। কিন্তু ডমিনেট কে করবে? ডমিনেট করবে রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম কমে যাবে, আর রিল্যাক্সেশন টাইম কমে গেলে ইলেকট্রনের ফ্লাইট মোড অথবা ইলেকট্রনের রিল্যাক্সেশন মোড, এই টাইমটা কম হয়ে যাবে। আর এই টাইম কম হয়ে যাওয়া মানে আলটিমেটলি তার রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটিতে প্রত্যক্ষভাবে এফেক্ট করা। কি বুঝলাম তাহলে? কোনো কন্ডাক্টর মেটেরিয়ালের জন্য যারা কন্ডাক্টর হিসাবে শ্রেণীবিভক্ত, যারা কন্ডাক্টর হিসাবে আইডেন্টিফাইড, তাদের সারাউন্ডিংসের যদি তাপমাত্রা বাড়ে, তাহলে তাদের ওভারঅল রেজিস্ট্যান্স বাড়বে, প্রত্যক্ষভাবে রেজিস্টিভিটি বাড়ছে, কারণ রেজিস্টিভিটি ডিপেন্ডস অন দিস ফ্যাক্টর। এখানে একটা কথা বলা খুবই জরুরি, যে আর কি কারোর উপর প্রভাব ফেলতে পারে। আমি শুধু বললাম, নিশ্চিতভাবে তুমি জিজ্ঞেস করবে, স্যার আপনি শুধু এন এর কথা বললেন এবং এই টাউ এর কথা বললেন, আপনি তো এই এম এর কথা বললেন না, কিংবা এই ইলেকট্রনের চার্জের কথা বললেন না। ভাই এটা আমি মনে করিনি কি এটা বলার দরকার আছে, তবুও ঠিক আছে। এটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, একটা ইলেকট্রনের মাস। ভাই একটা ইলেকট্রনের মাস কত? 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। অনেক কেজি কি? অনেক কেজি কি? একদমই নয় ভাই, একেবারে 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 কম, যেটা কোনো সাধারণ তুলা যন্ত্র মাপতে পারবে না। এনিওয়েজ, তো আমাকে বলো, যে কোনো মেটেরিয়ালের ইলেকট্রন হতে পারে,
আমাকে বলো ইলেকট্রনের মাস কি পরিবর্তনযোগ্য, সে কি পরিবর্তন হতে পারে? যদি তোমার মনে হয় তাহলে আমার কোনো সে নেই, একদমই নয়। ইলেকট্রনের মাস পরিবর্তন হতে পারে না, টেম্পারেচার বাড়ুক কিংবা টেম্পারেচার কমুক, মেটেরিয়াল পুড়ে যাক না, তবু ইলেকট্রনের মাস কিন্তু কনস্ট্যান্ট। তাপমাত্রা ইলেকট্রনের মাসের উপরে কোনোভাবে এফেক্ট করতে পারে না। আচ্ছা, আর একটা জিনিস নিয়ে যেটা কথা বলিনি সেটা হচ্ছে ই মানে হচ্ছে চার্জ অফ ওয়ান ইলেকট্রন। একটা ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁹ কুলম। কুলম। আচ্ছা, এটা কি চেঞ্জ হতে, যদিও এটা নেগেটিভ চার্জ, এটা কি চেঞ্জ হতে পারে? একদমই নয়, একদমই নয়। এটাও কোনোভাবে কিন্তু চেঞ্জ হতে পারে না। চেঞ্জের দুটো জিনিস হতে পারে, সেটা পরিষ্কারভাবে তোমাদের সামনে রাখলাম। এবং এখানে পরিষ্কারভাবে বললাম ভাই, অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম এখানে ডমিনেটিং ফ্যাক্টর, এবং এখানে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন যেটা ইনক্রিজ হচ্ছে সেটা একেবারেই নেগলিজেবল, এখানে কোনো ডমিনেট করে না। অর্থাৎ যে কোনো কন্ডাক্টিং মেটেরিয়ালের তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্টিভিটি বাড়বে। তাপমাত্রা কমলে রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি কমবে। দিস ইজ ওয়াই, ঠিক এই কারণে অল কন্ডাক্টর মেটেরিয়াল আর পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ মেটেরিয়াল। আসবো সেখানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট ব্যাপারটা কি, কিন্তু আপাতত জেনে নাও যে তাপমাত্রা এবং রেজিস্ট্যান্সের ডাইরেকশন যদি সেম হয়, তার মানে তাপমাত্রা বাড়ছে রেজিস্ট্যান্সও বাড়ছে, তাপমাত্রা কমছে রেজিস্ট্যান্সও কমছে, দুটোর ডাইরেকশন যদি সেম হয় তাহলে এর প্রপার্টিসটা হবে এ পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। চলে আসবো সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটরে। তো সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর, ওকে, তাপমাত্রা কিভাবে প্রভাব ফেললো? তাপমাত্রা সরাসরি রেজিস্টিভিটির ওপরে প্রভাব ফেললো। কন্ডাক্টর মেটেরিয়াল হলে সেটা পজিটিভলি অ্যাপিয়ার হলো। আচ্ছা, এবার আমরা একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নেব। সাপোজ দ্যাট ইট ইজ আ সিলিকন। সাপোজ দিস ইজ আ সিলিকন ক্রিস্টাল। স্পেসিফিক রেজিস্ট্যান্স কত? লাস্ট ক্লাসে আলোচনা হয়েছিল। স্পেসিফিক রেজিস্ট্যান্স 2.5 ইন্টু 10⁻³ ওহম মিটার। তার মানে 1 মিটার লম্বা, 1 স্কোয়ার মিটার ক্রস সেকশনাল এরিয়া, এরকম। আরে লুডোর ছক্কা ভাই। তো এর লেন্থটা যদি 1 মিটার হয় তাহলে এর স্পেসিফিক রেজিস্ট্যান্স হচ্ছে এত ওহম মিটার। অনেক বেশি, অনেক বেশি, কন্ডাক্টরের থেকে অনেক 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 গুণ বেশি। ওকে, এই মেটেরিয়ালটারও সেই একই ফর্মুলা লিখব কি আর ইজ ইকুয়ালস টু ml/n/e²τ a, অথবা এটাকে রেজিস্টিভিটি লেখা যায়, তাহলে রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স ইকুয়ালস টু অনলি mn/e²τ। এখন আমার বক্তব্য হচ্ছে এর ক্ষেত্রে কি হবে। আগে বলে রাখি যে সিলিকন কিংবা জার্মেনিয়াম কন্ডাক্টরের ক্ষেত্রে দেখেছিলাম প্রচুর ফ্রি ইলেকট্রন, প্রচুর বিলিয়ন্স ফ্রি ইলেকট্রন, কিন্তু অ্যাট রুম টেম্পারেচার, এটা খুবই আনফর্চুনেট কি অ্যাট রুম টেম্পারেচার জার্মেনিয়াম বলো কিংবা সিলিকন বলো, যারা অ্যাভেলেবেল কমন সেমিকন্ডাক্টর হিসেবে আইডেন্টিফাইড, তাদের অ্যাট রুম টেম্পারেচারে ফিউ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, ফিউ খুবই অল্প নাম্বার অফ ফ্রি ইলেকট্রন প্রেজেন্ট থাকে, খুবই অল্প। সাপোজ দ্যাট, মনে করো যে কি এই সিলিকনের মধ্যে সাপোজ 10,000 ফ্রি ইলেকট্রন রয়েছে, মাত্র 10,000, মাত্র কথা বলছি 10,000, তবুও মাত্র কেন বলছি, কন্ডাক্টরের ক্ষেত্রে এটা বিলিয়ন্স। তো এর মধ্যে সাপোজ দ্যাট অ্যাট রুম টেম্পারেচার 10,000 রয়েছে, তার মানে 26 ডিগ্রি সেন্টিগ্রেডে এতগুলো রয়েছে। তুমি টেম্পারেচার রাইজ করলে 26 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড করলে, ভাই এখানে যেটা হবে এখানেও বাড়বে, এখানেও ফ্রি ইলেকট্রনের সংখ্যা বাড়বে, কারণ যে সমস্ত ইলেকট্রনগুলো জাস্ট 26 ডিগ্রিতে ফ্রি হতে পারেনি, তারা হয়তো আর অল্প বিস্তর থার্মাল এনার্জি পেলে ফ্রি হয়ে যেত, এরকম ইলেকট্রনের সংখ্যাও প্রচুর রয়েছে, যারা জাস্ট 26 এর অ্যাবভ হয়ে গেলে তারা ফ্রি হয়ে যাবে। তো এরকম মনে করো যে এখানে 1000 ইলেকট্রন আবারও ফার্দার ফ্রি হলো। আচ্ছা, আগের বার ছিল হচ্ছে বিলিয়ন্স, তার মধ্যে থেকে আমি 10,000 ফ্রি ইলেকট্রন এক্সট্রা এনেছিলাম। তো বিলিয়ন্সের সঙ্গে 10,000 যোগ করলে আহামরি পার্থক্য আসবে না,
পার্সেন্টাইল করলে। কিন্তু এখানে আগে থেকে ছিল মনে করা যাক 10,000, আর নতুন করে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে আরও 1,000 ইলেকট্রন সাপোজ দ্যাট ফ্রি হলো। তো আমার বক্তব্য হচ্ছে এটাকে কি নেগলেক্ট করে দিতে পারি? এটাকে কি আমি তুচ্ছ তাচ্ছিল্য করে দিতে পারি যে না ভাই এটা খুব একটা এফেক্ট করবে না? এর উপরে এফেক্ট করবে, নিয়ার অ্যাবাউট 10% ফ্রি ইলেকট্রনের চেঞ্জেস এসেছে, নট এ জোক। তাহলে 10% যদি ফ্রি ইলেকট্রনের চেঞ্জেস আসে তাহলে নিশ্চিতভাবে এর কন্ডাক্টিভিটিতে সরাসরি এফেক্ট করবে। সুতরাং এর এই যে এনটা বাড়ছে না, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম, সেটা রীতিমতো চোখে লাগার মতো, সেটা রীতিমতো রিয়ালাইজ করার মতো, রীতিমতো গ্রহণযোগ্য এবং রীতিমতো ডমিনেট করছে কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি, মানে হচ্ছে এর তড়িৎ পরিবহনের ক্ষমতাতে রীতিমতো বাড়াচ্ছে। সুতরাং এন যদি বেড়ে যায়, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, এবং অ্যাকাউন্টেবলি বাড়ছে কিন্তু ভাই, এটাকে নেগলেক্ট করা যাচ্ছে না, তাহলে তোমার স্পেসিফিক রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। স্পেসিফিক রেজিস্ট্যান্স কমে যাচ্ছে এবং স্পেসিফিক রেজিস্ট্যান্সটা আর ইজ ইকুয়ালস টু যেখানে রো এল বাই এ, তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স কমে গেলে ডেফিনেটলি ওর রেজিস্ট্যান্সও কমে যাবে। সুতরাং কোনো সেমিকন্ডাক্টর, তার সাথে বলে রাখি ভাই, আমি ইনসুলেটরের কথা আলাদা করে বলবো না, ইনসুলেটরেরও তাপমাত্রা বৃদ্ধি করলে যা হবে সেমিকন্ডাক্টরেরও তাপমাত্রা বৃদ্ধি করলে একই হবে। আমি উভয়ের ক্ষেত্রে একই কথা রিপিট না করে বরং আমি যেটা সেমিকন্ডাক্টরে বলবো সেটা ইনসুলেটরের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ গ্লাস, মাইকা, সিরামিক এই জাতীয় মেটেরিয়াল, পেপার, উড এই জাতীয় মেটেরিয়ালের ক্ষেত্রেও সেই একই ঘটনাই ঘটবে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ফ্রি ইলেকট্রন যেটা বাড়বে সেটা রীতিমতো গ্রহণযোগ্য, কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে যেহেতু খুবই অল্প পরিমাণ বাড়ে কিন্তু ওর থাকেও না, ইনসুলেটরের রুম টেম্পারেচারে অল্প থাকে আর বাড়েও অল্প। সুতরাং এখানে আমি দেখলাম সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এন ডমিনেট করছে, এন বাড়ছে, রেজিস্টিভিটি কমছে অ্যাজ ওয়েল অ্যাজ রেজিস্ট্যান্স কমছে, তার মানে এর কন্ডাক্টিভিটি বাড়ছে। তুমি এখন নিশ্চিতভাবে ভাবছো যে স্যার টাউ এর কথা বললেন না, টাউ কি হচ্ছে? একদম টাউ কমে যাবে, যেমনটা কন্ডাক্টরে হয়েছিল, অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম কমে যাবে, কারণ যে সমস্ত ইলেকট্রনগুলো থার্মাল ভেলোসিটির জন্য প্রচণ্ড গতিবেগে মাতালের মতো ঘুরছিল, পাগলের মতো ঘুরছিল, তাদের স্পিড বেড়ে যাবে, আর তাদের স্পিড বেড়ে যাওয়া মানে টাইমটা কম লাগবে। কিন্তু এখানে দেখতে হবে যে এন বৃদ্ধি পাচ্ছে কি হারে এবং টাউ কি হারে হ্রাস পাচ্ছে, মানে টাইমটা কত কি রেটে হ্রাস পাচ্ছে। এখানে পরিষ্কারভাবে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এন এর ইনক্রিজিংটা অনেক বেশি এবং টাউ এর ডিক্রিজিংটা অপেক্ষাকৃতভাবে কম। কাজেই এখানে ডমিনেটিং ফ্যাক্টর হয়ে যায় নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, ইনক্রিজিং অফ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। কাজেই কোনো সেমিকন্ডাক্টর মেটেরিয়াল লাইক সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম, এদের সারাউন্ডিংস যদি টেম্পারেচার বৃদ্ধি পায় তাহলে এদের রেজিস্ট্যান্স হ্রাস কমে যাবে, এদের রেজিস্ট্যান্স ডিক্রিজ হয়ে যাবে, এবং রেজিস্ট্যান্স ডিক্রিজ হয়ে গেলে এদের কন্ডাক্টিভিটি বাড়বে। অর্থাৎ তাপমাত্রা এবং রেজিস্ট্যান্সের ডাইরেকশনটা কি? টেম্পারেচার রাইজ করলো, রেজিস্ট্যান্স কমে গেল, রেজিস্টিভিটি কমে গেল। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম তাপমাত্রার সঙ্গে রেজিস্ট্যান্সের রিলেশনটা দেখবে যে এরা সেম ইন ডাইরেকশন কিনা। যদি সেম ইন ডাইরেকশন হয় তাহলে দে আর পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স মেটেরিয়াল। কিন্তু এরা তো ডিফারেন্ট ডাইরেকশন ভাই, তাপমাত্রা বাড়ছে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, তাপমাত্রা যদি কমিয়ে দাও তো রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তাহলে এরা তাহলে কোন ক্যাটাগরির মেটেরিয়াল? এরা সিম্পলি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ম্যাটেরিয়াল। আচ্ছা, এটা তো গেল কন্ডাক্টরগুলো পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ মেটেরিয়াল, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ মেটেরিয়াল, এবং কিছু স্পেশালি প্রিপেয়ার্ড মেটেরিয়াল, মানে আমরা এদেরকে বানাই, এরা কোনো বেস মেটেরিয়াল নয়, নেচার থেকে এরা এমনি উঠে আসে না, আমরা বরং নেচার থেকে কয়েকটা বেস মেটেরিয়ালকে নিয়ে একসাথে তাদেরকে মেশাই, দ্যাট ইজ অ্যালয়। আমরা কিছু মেটেরিয়ালকে স্পেশালি প্রিপেয়ার করে আমরা এমন
মেটেরিয়ালকে বানাই যে মেটেরিয়ালগুলো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার রেজিস্ট্যান্সের উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে না। কেন এরকমটা করতে হয়? এটা আমাদের নির্দিষ্ট কিছু স্পেসিফিক এমন কাজ থাকে যেগুলো খুবই প্রিসিয়াস কাজ, যেগুলো খুবই সফিস্টিকেটেড কাজ, যেগুলো করতে গেলে রেজিস্ট্যান্সের যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেই কাজগুলো, সেই এক্সপেরিমেন্টগুলো ঠিকঠাক পারফর্ম করা যায় না। কাজেই আমরা তো দেখে নিলাম যে কন্ডাক্টর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রেজিস্ট্যান্স পরিবর্তন করে ফেলে, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটরও তাই। কিন্তু আমার তো কোনো কাজে এমন মেটেরিয়ালেরও দরকার হতে পারে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তারা যেন রেজিস্ট্যান্সের পরিবর্তন করতে না পারে। সেরকম কিছু মেটেরিয়ালের নাম আমি তোমাদেরকে জানিয়ে রাখি। সেরকম মেটেরিয়াল হলো ম্যাঙ্গানিন। ম্যাঙ্গানিন হলো অ্যালয় মেটেরিয়াল। ম্যাঙ্গানিন কিসের অ্যালয়? ম্যাঙ্গানিন কপার, ম্যাঙ্গানিজ এবং নিকেলের অ্যালয়, যেখানে 86% 86% অফ কপার থাকে এবং 12% ম্যাঙ্গানিজ থাকে এবং 2% নিকেল থাকে। কেন এরকম বানানো হলো না, এই মেটেরিয়ালটাকে এই কম্পোজিশনে এরকম পার্সেন্টাইলে অ্যালয় করার পরে লক্ষ্য করা গেল এক্সপেরিমেন্টালি অ্যাপিয়ার্স দ্যাট কি এই মেটেরিয়ালের সারাউন্ডিংসে তাপমাত্রা বাড়লে কিংবা কমলে এই মেটেরিয়ালটার রেজিস্ট্যান্সের আহামরি কিংবা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। কাজেই এই মেটেরিয়ালটা সুপার ল্যাবরেটরির কাজে অথবা যে কোনো প্রিসিয়াস এক্সপেরিমেন্টের কাজে এই মেটেরিয়ালকে ব্যবহার করা যেতে পারে। আমার লাস্ট ক্লাসেও এই মেটেরিয়ালগুলোর নাম উল্লেখ করেছিলাম, যেখানে আমি বলেছিলাম স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স বানানোর জন্য এই মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়। আমি তো শুধু একটার নাম বললাম, ম্যাঙ্গানিন। আরও একটা মেটেরিয়াল রয়েছে যেটা হচ্ছে কনস্ট্যান্টাইন অথবা ইউরেকা। এটা দিয়েও আমরা এই প্রিসিয়াস কাজগুলো করি। ইউরেকাও হচ্ছে অ্যালয় মেটেরিয়াল এবং ইউরেকার মধ্যে 55% কপার এবং 45% নিকেল থাকে, যেটাকে তোমরা কনস্ট্যান্টাইন নামেও জানবে। এই মেটেরিয়ালগুলোকে বানানো হয়েছে এক্স্যাক্টলি এই কারণে কি এদের যেন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রেজিস্ট্যান্সের কোনো উল্লেখযোগ্যভাবে পরিবর্তন না হয়। এখানে বলে রাখা ভালো, সামান্য পরিবর্তন হয়। কীরূপ পরিবর্তন? যেহেতু এরা কন্ডাক্টর মেটেরিয়াল, তাই পরিবর্তনটা হয় টেম্পারেচার বাড়লে, একটা নির্দিষ্ট টেম্পারেচার বাড়লে তার রেজিস্ট্যান্স বাড়ে, কিন্তু খুবই অল্প। কন্ডাক্টরে যদি একটা নির্দিষ্ট স্ল্যাবে বাড়ে তাহলে এর ক্ষেত্রে সেই স্ল্যাবটা অত্যন্ত কম। মানে এটাকে উই ক্যান নেগলেক্ট, আমরা এটাকে নেগলেক্ট করে এই জাতীয় মেটেরিয়ালকে বানাই এই কারণেই যে এর রেজিস্ট্যান্স এই মেটেরিয়ালগুলোর উপরে খুব এফেক্ট ফেলতে পারে না। তাহলে এই মেটেরিয়ালগুলোকে কোন ক্যাটাগরিতে ফেলবো? কন্ডাক্টরকে তো পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বললাম, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটরকে তো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স মেটেরিয়াল বললাম। তাহলে এই মেটেরিয়ালগুলোকে কি বলবো? সিম্পলি জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স মেটেরিয়াল। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে ক্লাস শেষ করবো, একটু সঙ্গে থাকো। আচ্ছা, আমরা যদি এই যে বিষয়টা এতক্ষণ ধরে দেখলাম এই বিষয়টাকে একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি। গ্রাফিক্যালি মানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাচ্ছে। আমি প্রথমে কপারকে নিলাম। সাপোজ দ্যাট দিস ইজ এ কপার মেটেরিয়াল। এর অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড এদিকে রেজিস্ট্যান্স এবং এদিকে টেম্পারেচার, এখানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। রেজিস্ট্যান্স এখানে 0 এবং তাপমাত্রাও এখানে 0। অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড একটা কপার মেটেরিয়ালের রেজিস্ট্যান্স কত হবে? ভাই 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা কি কোনো তাপমাত্রা নয়? ডেফিনেটলি 0 ডিগ্রি সেন্টিগ্রেডও একটা তাপমাত্রা। নইলে 0 ডিগ্রিতে তুমি যাও, তোমাকে যদি 0 ডিগ্রিতে নিয়ে যাওয়া হয়, যদি তোমাকে রেখে দেওয়া হয় তাহলে থরথর করে কাঁপুনি এসে যাবে। যদি তাপমাত্রা না হয় তাহলে কাঁপুনি কেন আসছে? ওটাও একটা তাপমাত্রা। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে মনে করা যাক যে কপার মেটেরিয়ালটার রেজিস্ট্যান্স ডেফিনেটলি 0 ওহম নয়। 0 ওহম নয়, কিন্তু 0 ওহম হতে পারে না কোনো মেটেরিয়াল, পৃথিবীতে কোনো মেটেরিয়াল যত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিয়ে যাও না কেন, সে তার রেজিস্ট্যান্স কমবে কিন্তু সে কখনো 0 হতে পারে না। ঠিক আছে, তো 0 ডিগ্রিতে কম হবে কারণ তাপমাত্রা কম, কপারের রেজিস্ট্যান্স কম হবে কারণ কপার কি তাপমাত্রা বাড়লে, টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার
টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, তাহলে তুমি কোথায় এনেছো? 0 ডিগ্রিতে এনেছো, একে 0 ডিগ্রিতে এনেছো, তাহলে 0 ডিগ্রি মানে কম টেম্পারেচার, অনেক কমিয়ে দিয়েছো টেম্পারেচার, টেম্পারেচার কমিলে রেজিস্ট্যান্সটা কমবে, বাট নট ইকুয়ালস টু 0। সো মনে করা যাক যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কপারের রেজিস্ট্যান্স এটা, এতটুকু কপারের রেজিস্ট্যান্স, যেটাকে তুমি মেনশন করছো R0 দিয়ে। R0 দিয়ে কেন মেনশন করলাম না, R0 তোমাকে বলে দেবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেজিস্ট্যান্স এতটা, R0 মিনস হচ্ছে এটা। এবারে তুমি সাপোজ দ্যাট টেম্পারেচার বাড়ালে, এটা ধরো একটা T1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, T1 জাস্ট টেম্পারেচার T1, তাহলে এই টেম্পারেচার বাড়লো, ভাই এটা 3 ডিগ্রি হতে পারে, 4 ডিগ্রি হতে পারে, তাহলে তার রেজিস্ট্যান্স কি হবে? নিশ্চিতভাবে তুমি টেম্পারেচার 0 থেকে বাড়িয়ে দিয়েছো এটা T1 ডিগ্রিতে, তাহলে এটা R0 ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে R0 রেজিস্ট্যান্স ছিল, তাহলে এটা হবে R1, এবং ডেফিনেটলি এখানে R1 ইজ গ্রেটার দ্যান R0। সো এখান থেকে এটা একটা লিনিয়ারিটি বজায় রেখে রেজিস্ট্যান্সটা বাড়তে থাকবে, এবং যদি লক্ষ্য করা যায় তখন দেখা যাবে যে দিস ইজ R1, এতটা রেজিস্ট্যান্স, তার মানে এটা নিউ রেজিস্ট্যান্স। আর চেঞ্জ ইন রেজিস্ট্যান্স কত? আগে ছিল R0 এতটা, আর এখন বেড়ে হলো এতটা, তাহলে রেজিস্ট্যান্সের এক্স্যাক্টলি বৃদ্ধি কতটা হলো? চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। চেঞ্জ ইন রেজিস্ট্যান্স যদি দেখতে হয় তাহলে দিস ইজ দ্য চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। তো চেঞ্জ ইন রেজিস্ট্যান্সটা কী করে পেলে না, R1 মাইনাস R0। R1 কোনটা? এতটা R1, তার থেকে তুমি বাদ দিলে কতটা? R0 বাদ দিলে, এতটা বাদ দিলে, তাহলে এটা হলো রেজিস্ট্যান্সের পরিবর্তন। ঠিক আছে, আরও যদি তুমি টেম্পারেচার বাড়াও, সাপোজ দ্যাট এখানে এসছো T2 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা এই লিনিয়ারিটি বজায় রেখে, মোটামুটি লিনিয়ারিটি বজায় রেখে এইটা হবে R2, তখন চেঞ্জ ইন রেজিস্ট্যান্স হবে এতটা, মানে R2, তখন চেঞ্জ ইন রেজিস্ট্যান্স হবে R2 মাইনাস R0। সিম্পল। এভাবে কোনো কন্ডাক্টর মেটেরিয়ালের টেম্পারেচার এবং রেজিস্ট্যান্সের গ্রাফটা এভাবে প্রেজেন্ট করা যায়। এটা যদি অ্যালুমিনিয়াম হতো, সাপোজ দিস ইজ অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রেজিস্ট্যান্সটা আরও বেশি হতো। সাপোজ এখানে দিস ইজ অ্যালুমিনিয়াম, R0 অফ অ্যালুমিনিয়াম। কেন এরকমটা হলো? কারণ অ্যালুমিনিয়ামের রেজিস্ট্যান্স কপারের থেকে বেশি, তাই তো অ্যালুমিনিয়াম কপারের থেকে খারাপ কন্ডাক্টর, তাহলে ওর R0তেই এত বেশি হতো, এবং তার এভাবে হয়তো তাপমাত্রা বৃদ্ধি পেলে এভাবে হয়তো তার বাড়তে থাকতো। এবং তুমি যদি এই 0 ডিগ্রি থেকে কমাতে থাকো, এই কপারটাকে যদি 0 ডিগ্রি থেকে কমাতে থাকো, তুমি ভাবছো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এতটা রেজিস্ট্যান্স আছে, আমি আরও রেজিস্ট্যান্স কমিয়ে দেবো, তার মানে কপারটাকে তুমি ফ্রিজিং টেম্পারেচারে নিয়ে যাচ্ছ এবং নেগেটিভ টেম্পারেচারে নিয়ে যাচ্ছ। তো নেগেটিভ টেম্পারেচারে নিতে নিতে তুমি ভাবছো যে এই গ্রাফটা এরকম লিনিয়ারলি উঠছে, তাহলে এই গ্রাফটা এমনি করে লিনিয়ারলি এইদিকে এরকম নামতে পারে, এদিকে নামতে পারে, তার মানে এটা একটা নেগেটিভ টেম্পারেচার, মাইনাস টেম্পারেচার, এই টেম্পারেচারে এর রেজিস্ট্যান্সটা 0 হয়ে যেতে পারে। কিন্তু বলে রাখি ভাই, 0 একেবারে হয় না, এই 0তে টাচ করার আগে এমনি করে চলতে থাকে। 0 এক্স্যাক্টলি 0 পসিবল নয়, কিন্তু যেটা মনে করা হয় প্রায় 0-র কাছাকাছি আসে, এটা হচ্ছে মাইনাস 234.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। মাইনাস 234.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি কপার মেটেরিয়ালকে আনা হয়, তাহলে প্রায় 0-র কাছাকাছি তার রেজিস্ট্যান্স চলে আসে। এটা যদি এবারে, এটা ছিল কন্ডাক্টর মেটেরিয়াল, তাহলে যদি সেমিকন্ডাক্টর মেটেরিয়াল হয়, এটা ছিল কন্ডাক্টর। সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা একটু দেখে নেওয়া যাক। তো সাপোজ দ্যাট এটা হচ্ছে একটা সিলিকনের দেখছি, তো সিলিকনের ভাই এরও এটা রেজিস্ট্যান্স, দিস ইজ টেম্পারেচার, ওকে। তো এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এর রেজিস্ট্যান্স কত হবে? অনেক বেশি হবে, কারণ এর তো তাপ দরকার, নইলে ইলেকট্রন ফ্রি হবে না 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই সিলিকন মেটেরিয়াল কিংবা জার্মেনিয়াম মেটেরিয়াল বিহেভস লাইক অ্যান ইনসুলেটর, সম্পূর্ণ ইনসুলেটরের মতো আচরণ করে, মানে কোনো ফ্রি ইলেকট্রনই পাওয়া যায় না সেখানে। তারপর রুম টেম্পারেচার আসার পর কিছু ইলেকট্রন ফ্রি হয়, তার মানে এর অনেক বেশি এর R0টা, এটাই মনে করো অনেক বেশি, তার মানে এইটা হচ্ছে তার R0 at 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবারে যত তাপমাত্রা বাড়বে, সাপোজ দ্যাট T1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এই T1 ডিগ্রি সেন্টিগ্রেডে এর রেজিস্ট্যান্স কী হবে? এটা এমনি
রেফারেন্স লাইন, এর রেজিস্ট্যান্স কিন্তু কমবে, এমনি করে কমতে থাকবে, এমনি করে কমতে থাকবে। তার মানে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে তার রেজিস্ট্যান্স হচ্ছে এটা R1। একবার ভেবে দেখো তো এখানে কে বড়, R0 বড় নাকি R1 বড়? চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, চেঞ্জ ইন রেজিস্ট্যান্স হচ্ছে R1 মাইনাস R0। এটা নেগেটিভে আসবে, বিকজ এখানে R0 ইজ গ্রেটার দ্যান R1, নেগেটিভে আসবে। আর এই যে নেগেটিভ, এখানে 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 R0 বড়, R0 বড়, R0 বড় এবং R1 ছোট, এই যে নেগেটিভটা আসছে না, রেজাল্ট উইল বি নেগেটিভ। রেজাল্টটা যে নেগেটিভ আসছে না, দিস ইজ ওয়াই দিস মেটেরিয়াল ইজ সিম্পলি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। ইনসুলেটরের ক্ষেত্রেও তাই হবে ভাই। সো এর এর যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তুমি যদি T2 তে চলে যাও, একটা সাপোজ দ্যাট T2 যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, T2 ডিগ্রি সেন্টিগ্রেডে এর তখন এখানে আসবে, এবং এই যে এটা হবে R2 থেকে R0 অনেক বড়। সব বেলাতেই চেঞ্জ ইন রেজিস্ট্যান্স নেগেটিভে আসবে। চেঞ্জ ইন রেজিস্ট্যান্স ফাইনাল হচ্ছে R2 মাইনাস R0, এটাও নেগেটিভে আসবে, নেগেটিভে আসবে। দিস ইজ ওয়াই নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। ওকে, আরেকটু বাকি আছে, আমি একটু জাস্ট ওকে দেখো। তাহলে আমরা আগের ফিগারটা থেকে কি পেলাম? আগের ফিগারটার থেকে পেলাম যে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, R1 মাইনাস R0। একটু জাস্ট ফিগারটা একটু রিড্র করে নিই। এটা কপারের, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা R0, এটা রেফারেন্স লাইন, এটা সাপোজ দ্যাট R1, this is the change in temperature R1, change in resistance R1 minus R0, change in resistance, and this is এটা হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে T1 মাইনাস T0, এটা T0। ওকে, তাহলে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার, দ্যাট ইজ T1 মাইনাস T0। কেন লিখলাম এরকম? আরে ভাই, যত তাপমাত্রা বাড়বে, তাপমাত্রার যত পরিবর্তন এখানে, তত রেজিস্ট্যান্সের পরিবর্তন সরাসরি। তাহলে R1 মাইনাস R0 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T1 মাইনাস T0, অর্থাৎ চেঞ্জ ইন টেম্পারেচার লিখে নিতে পারো, চেঞ্জ ইন টেম্পারেচার। ওকে, আবার এই R1 মাইনাস R0 অর্থাৎ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স ইজ অলসো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল রেজিস্ট্যান্স R0। কেন এরকম হলো? এটা আবার কোত্থেকে এলো ভাই? একটা জিনিস বোঝো, সাপোজ দ্যাট এই R0 ইকুয়ালস টু 100 ওহম। কার ক্ষেত্রে? এটা কপারের ক্ষেত্রে বলছি। মনে করা যাক কপারের ক্ষেত্রে ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এই কপার মেটেরিয়ালটার রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহম। এর T1 ডিগ্রি, অর্থাৎ মনে করো যে এর 2 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে 2 ডিগ্রি সেন্টিগ্রেডে হলো এখানে ধরো 120 ওহম। তাহলে বাড়লো কত? বাড়লো 20 ওহম, বাড়লো 20 ওহম বাড়লো। 2 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য 20 ওহম বলো। অন্য একটা মেটেরিয়াল নিয়ে দেখলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে সেই মেটেরিয়ালটার রেজিস্ট্যান্স হচ্ছে 200 ওহম। এর কত ছিল 0 ডিগ্রিতে? 100। 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম, 120 হলো। তার মানে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স 20 ওহম। তাহলে যার 0 ডিগ্রিতেই 200, তার 2 ডিগ্রি সেন্টিগ্রেডে কি মনে হচ্ছে 240-এর কাছাকাছি হয়ে যাবে, 240 ওহমের কাছাকাছি হয়ে যাবে। তার মানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চেঞ্জেসের জন্য এর 40 ওহমের পরিবর্তন, আর এখানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জেসের জন্য এখানে 20 ওহমের পরিবর্তন। কেন এই পার্থক্য? এই পার্থক্য হচ্ছে যার ইনিশিয়াল একেবারে প্রাথমিক রেজিস্ট্যান্স যার বেশি, মানে অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যার রেজিস্ট্যান্স বেশি, তার রেট অফ চেঞ্জটাও বেশি, আর যার কম তার রেট অফ চেঞ্জ কম। দিস ইজ ওয়াই R1 মাইনাস R0 মানে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স ইজ অলসো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R0। সো আমি এই দুটোকে যদি কনক্লুড করি, তাহলে R1 মাইনাস R0 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R0 ইন্টু T1 মাইনাস T0, T1 মাইনাস T0। ভাবো এইবারে
আমি এটাকে R1 মাইনাস R0 ইজ ইকুয়ালস টু যদি লিখি, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে। এই কনস্ট্যান্টটাই হলো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। যে কনস্ট্যান্টটাকে নিয়ে আসবো, ভালো করে বোঝো, যে কনস্ট্যান্টটাকে এখানে আমি হায়ার করব, সেই কনস্ট্যান্টটাই হলো কোনো মেটেরিয়ালের টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এই কনস্ট্যান্টটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি, আলফা। এই আলফা যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে অপরিবর্তিত, আলফা কনস্ট্যান্ট। কোনো মেটেরিয়ালের আলফা নির্ভর করে, যদিও খুবই অল্প মাত্রায় নির্ভর করে তাপমাত্রার ওপর, সেগুলো পরবর্তী ক্লাসে আরও ডিটেলিং করব। এই আলফাকেই বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, মানে আলফা R0 T1 মাইনাস T0। ওকে, তাহলে এটা যদি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স হয়, আলফা ইকুয়ালস টু টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অফ এনি ম্যাটেরিয়াল অ্যান্ড ইট ইজ কনস্ট্যান্ট, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু, আলফাকে কিভাবে ডিফাইন করব, আলফাকে কিভাবে সংজ্ঞায়িত করব, আলফা ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, আলফা ইজ ইকুয়ালস টু R1 মাইনাস R0 ওভার R0 T1 মাইনাস T0। ওকে, তাহলে এই জায়গা থেকে আলফাকে ডিফাইন করা যায়। কিভাবে ডিফাইন করা যায়? পরিষ্কারভাবে বলতে হবে আলফা ইকুয়ালস টু চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। আলফা ইকুয়ালস টু চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। ওকে, আলফা is equals to change in resistance, that is R1 minus R0 here, R1 minus R0 per initial resistance, that is R0 here, per change in temperature, change in temperature। দেখো ভালো করে লক্ষ্য করো, দিস ইজ দ্য চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, দিস ইজ ইনিশিয়াল রেজিস্ট্যান্স, অর্থাৎ আগের রেজিস্ট্যান্স, পূর্বের রেজিস্ট্যান্স, অথবা সামটাইমস ইট ইজ কল্ড অরিজিনাল রেজিস্ট্যান্স, অ্যান্ড দিস ইজ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার T1 মাইনাস T0, দ্যাট ইজ T1 মাইনাস T0 ইকুয়ালস টু T1। ওকে, তাহলে আলফার ইউনিট কি? লক্ষ্য করো, আলফার ইউনিট আর রেজিস্ট্যান্সের ইউনিট কি? রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স মাইনাস করছো, তাহলে ওহম। আবার নিচে কি? রেজিস্ট্যান্স, ওহম ইউনিট। টেম্পারেচারের রেজিস্ট্যান্স কি? টেম্পারেচারের ইউনিট কি? সরি, টেম্পারেচারের ইউনিট হচ্ছে টেম্পারেচারের ইউনিট ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওহম ক্যান্সেল, তাহলে ইউনিট হলো পার ডিগ্রি সেন্টিগ্রেড, সিম্পলি পার ডিগ্রি সেন্টিগ্রেড। একটা ছোট্ট এক্সাম্পল দেবো, সাপোজ দ্যাট, মনে করা যাক যে কপারের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, কপারের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, আচ্ছা কপারের টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, হ্যাঁ, কপারের টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, কপার, আলফা অফ কপার is equals to, it is found that alpha is equals to 0.00426 per degree centigrade। এই কথাটার মানে কি? It is found that copper has alpha equals to এত। এটার মানে হচ্ছে যে যদি মনে করা হয় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কপারের রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম, তার মানে এক্সাম্পলটা দিয়েই বুঝে নাও, তার মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে কপারের রেজিস্ট্যান্স উইল বিকাম 1 তো ছিলই 0তে, আরও 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ার জন্য প্লাস 0.00426 ওহম, তাহলে it will becomes 1.00426 ওহম। তার মানে আলটিমেটলি কি এটা হলো না যে পার ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ অথবা ডিক্রিজ হলে রেজিস্ট্যান্সের যে চেঞ্জেস হয়
সেটাই টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তারপর মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হবে? 10 ডিগ্রি সেন্টিগ্রেডে ইট উইল বিকাম 1 প্লাস 0.00426 ইন্টু 10। Simply, this was the simple explanation of temperature coefficient of resistance, that is alpha. I hope কি পুরো বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো বিষয় তোমার কাছে একটু খটকা লাগে, কিন্তু কোনো জায়গাটা যদি তুমি একটু বুঝতে না পারো, আমার সাজেশন থাকলো সাথে সাথে সেই জায়গাটাকে তুমি কমেন্ট বক্সে ড্রপ করো, আই উইল আনসার ইউ। ততক্ষণ ভালো থেকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ সো মাচ।